ভিলেন ক্যান বি লাভার। পর্ব 20 লিখেছেন মিথুবুরি। লাভার্স পয়েন্ট বিচ ক্যালিফোর্নিয়ার মন্টেরে উপদ্বীপে অবস্থিত একটি অপূর্ব সুন্দর সৈকত, যা প্রকৃতির নিখুঁত সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। নামের মতোই এই স্থানটিতে যুগল প্রেমের আবেগময় মুহূর্তগুলো সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। সমুদ্রের ধারে উজ্জ্বল সূর্যের আলোয় ঝকঝকে বালি, লাইন ধরে সারি সারি ডাব গাছ, সমুদ্রের মাঝখানে মাঝারি আকৃতির এই দ্বীপ প্রতিটি যুগল আশিকদের ভ্যাকেশনের জন্য বেস্ট। এলিজাবেথ মন খুলে চিরচিত্তে সমুদ্রের স্বচ্ছ নীল পানিতে পা ভেজাচ্ছে। মুক্ত বাতাস, সমুদ্রের ঠান্ডা পানি এবং প্রাকৃতিক সৌন্দর্য এলিজাবেথের মধ্যে স্বাধীনতার নতুন অনুভূতি জাগ্রত করে আবারও। ওর কাছে এটি এক ধরনের পুনর্জন্মের অনুভূতি, যেখানে প্রতিটি পদক্ষেপে মানুষ অনুভব করে যে তার জীবন আবার শুরু হয়েছে, সমস্ত সীমাবদ্ধতা ও কষ্ট ভুলে গিয়ে। জামা ভিজে যাবে অ্যালোকেশি, এত গভীরে যেও না। মোটেও এলিজাবেথ গভীরে যায়নি। পাড়ে দাঁড়িয়েই সমুদ্রের পানিতে স্নান করাচ্ছিল পাকে। অষ্টাদশীর মতো আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে ক্রমাগত। অষ্টপুট জুড়ে চঞ্চল প্রাণ খোলা হাসি। ওষ্ঠ ছড়ানোর হাসির আজ নিস্তার নেই। পরনের স্কাই ব্লু কালারের লং ফ্লোরার প্রিন্টের গাউন টাকনো থেকে আর একটু উপরে তুলে নিল। গ্রীবা ঘুরিয়ে তাকালো তাকবীরের দিকে, ভেঙচি কেটে বলল, কেন, এটা ভিজে গেলে আরেকটা কি কিনে দিতে পারবেন না? অদর প্রসারিত করে হাসলো তাকবীর। সে এলিজাবেথের পেছনেই ওর জুতা জোড়া হাতে নিয়ে দাঁড়িয়েছিল। গভীর চোখ দুটো আশ্লেষে জড়িয়ে রেখেছে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত। প্রতিবারের মতো তাকবীর আজও ম্যাচিং করে জামা পরেছে এলিজাবেথের সাথে। এই সব কিছুই তাকবীর অতি আবেগ আর যত্নের সহিত কিনে। এক অষ্টাদশীর সান্নিধ্যে আসলে ভুলে যায় নিজের বয়স, প্রফেশন। মনে হয়ে ওঠে চাঙ্গা, আচরণ করতে থাকে তরুণ বয়সের যুবকদের মতো। ফর্মাল প্যান্টের সাথে মিলিয়ে এলিজাবেথের গাউনের সেম প্রিন্টের হাফ হাতার বিচ শার্ট পরেছে তাকবীর। চোখে সানগ্লাস, শার্টের বুকের বোতাম দুটি অনড়ম্বরভাবে খোলা। কোকড়া চুলগুলো উঠছে এলোমেলোভাবে উত্তরের হাওয়াতে। চোখে একরাশ মুগ্ধতা, অদরে উচ্ছ্বলিত শিখা। কারা বলে শ্যামবর্ণের পুরুষটা সুন্দর হয় না? বোকা তারা, যথেষ্ট বোকা। শ্যামবর্ণের চেহারা যেন চাঁদের আলোয় ফুটে ওঠা একটি নিখুঁত রূপ, যার মাঝে এক অমিলন কোমলতা আর জটিলতা মিশে থাকে। তাকবীরের চোখ দুটি গভীর, সাগরের মতো বিশাল ও উদার, যেন কল্পনার জগতে প্রবাহিত এক নদী। হালকা হাসিতেই পৃথিবীর সব রঙের মেলবন্ধন ঘটে, আর তার উপস্থিতি চারপাশে এক ধরনের মিষ্টি ছোঁয়া রেখে যায়। এলিজাবেথের কথায় ঠোঁট কামড়ে হাসলো তাকবীর। আপন মনে বিড়বিড় করল, তোমার এই অপরূপ সৌন্দর্য শুধুমাত্র আমি দেখব বলে যদি পুরো বীজটা কিনে নিতে পারি, তবে কি সামান্য জামা কাপড় কিনতে কি আমার খুব বেশি কষ্ট হয়ে যাবে বোকা রানী? কথাগুলো বরাবরের মতোই দেখা মিলল না দন্তপটে। বাকি সব কিছু মতো এগুলো ভেতরেই চেপে রাখলো। কিছু বলার নেই ম্যাডাম। অকারণেই খিলখিল করে হাসছে এলিজাবেথ। উচ্ছ্বাসিত স্বরে চেঁচালো, ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। খুব সুন্দর জায়গাটা, আমার অনেক পছন্দ হয়েছে। তখন তো আসতে চাইছিলে না। ভাগ্যিস আপনি জোর করে নিয়ে এসেছিলেন। হাসির মাত্রা বাড়ে এলিজাবেথের। তাকবীর শুধু মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে। কথা আসতে চায় না তার ভেতর থেকে। অভ্যন্তর থেকে বলছে, চেয়ে থাক এভাবেই একঘুয়ে দৃষ্টিতে। প্রশান্তি স্রোতে বইয়ে এনে আমাকে। কাল রাতে হোটেলে ফেরার পরপরই এলিজাবেথের রুমের দরজা লক করে দেয় ভেতর থেকে। তাকবীর শতবার ডাকলেও দরজা খুলে না এলিজাবেথ। পরে সকালে উপায়ন্ত না পেয়ে তাকবীর হোটেল স্টাফের কাছ থেকে ডুপ্লিকেট চাবি এনে দরজা খোলে। এলিজাবেথকে ওর কাছে খুবই অস্বাভাবিক লাগছিল। তারপরেই জোর করে নিয়ে আসে এখানে তাকবীর। আপনার রুচি খুব ভালো। এলিজাবেথের কথায় সন্ধি ফিরে পায় তাকবীর। ব্রুজোরা কিঞ্চিত কুচকে ভাবলেশহীনভাবে জবাব দেয়, অবশ্যই ভালো, না হলে তোমাকে পছন্দ করতাম। মুখ বাঁকা এলিজাবেথ। পেছন থেকে না দেখেও বুঝতে পারে এলিজাবেথের এক্সপ্রেশন। ফিক করে হেসে দেয় তাকবীর। হাসছেন যে? ফিরে উৎসুক হয়ে জানতে চাইল এলিজাবেথ। হাসি আটকে রেখে তাকবীর, কই না তো। ঢং, খুব পাকনা পাকনা কথা শিখেছ তুমি। আমি পেট থেকেই পাকনা হয়ে বের হয়েছি বলে সাগরের পাড়ে পড়ে থাকা ঝিনুক কুড়াতে থাকে এলিজাবেথ। নাক কুচকায় তাকবীর। এসব নিচ্ছ কেন?
প্রত্যুত্তর করে না এলিজাবেথ। পার ধরে ধরে ঝিনুক কুড়িয়ে কুড়িয়ে সামনে এগোতে থাকে। তাকবীর ও জুতা জোড়া হাতে নিয়ে পিছু যেতে থাকে এলিজাবেথের। লোকেশি ছেলে মানুষই করো না, এগুলো ধারালো, হাত কেটে যেতে পারে। এতক্ষণে গিয়ে দাঁড়ায় এলিজাবেথ, গাল ফুলিয়ে পেছন ফিরে, দুহাতে কোমর বেঁধে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকবীরের কৃষ্ণ গহ্বরে। গমগমে গলায় বলল, ছেলে মানুষই মানে? আপনি জায়গায় দাঁড়িয়ে আমার লিঙ্গ পরিবর্তন করে দিচ্ছেন, খুব অসভ্য তো আপনি। তৎক্ষণাৎ আবার ঘুরে ফিরে এলিজাবেথ। তাকবীর পেট চেপে ধরে হাসতে লাগলো। পরপর নিজের ভুল চটজলদি সংশোধন করে নিল। আচ্ছা আচ্ছা, সরি ম্যাডাম, মেয়ে মানুষই করবেন না, এগুলো রাখো, হাত কেটে যাবে। ভদ্র মেয়ের মতো কথা শুনলে এলিজাবেথ ফেলে দিল হাত থেকে। তাকবীরের অভ্যন্তর শিউরে উঠল এই একটুখানি বাধ্যকতা। তবে এবার করে বসলো আরেক কাণ্ড। চুল ছেড়ে দিয়ে দুহাত ছড়িয়ে পাখির মতো ডানা মেলে দৌড়াতে থাকে। তপ্ত শ্বাস ফেলে তাকবীরও দৌড় দিল পিছন পিছন। সমুদ্রের নরম বালুকা বেলায় দুজন প্রেম যুগল। দূরে ঢেউর কলকল শব্দ, আকাশে পরন্ত সূর্যের সোনালি আভা। মেয়েটি হাত ছড়িয়ে উচ্ছল হাসিতে দৌড়ে চলছে, যেন ঢেউর সঙ্গে প্রতিযোগিতা করছে। তার খোলা লাল চুল বাতাসে উঠছে আর পায়ের কাছের বালুগুলো ছিটিয়ে দিচ্ছে। ছেলেটি তার ঠিক পেছনে হালকা হাসি মুখে তাড়া করছে, যেন মেয়েটির হাসির উৎস ধরতে চাইছে। তাদের পদাচরণের বালুর ওপর দাগ রেখে যায়, আর সেই দাগগুলো যেন তাদের ভালোবাসার গল্প বলে। সমুদ্রের ঢেউ এসে আবার সে পদচিহ্ন মুছে দেয়, ঠিক যেমন প্রকৃতি মানুষের মধুর মুহূর্তগুলোকে গোপন করে রাখে। ক্লান্ত হয়ে থামলো এলিজাবেথ, থামলো তাকবীর। দুজনেই হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছে। বড় হবে কবে? এখন এত বাচ্চামো করে কেউ? এলিজাবেথ শুকনো ডোক গিলে রুষ্ট গলায় বলে, আমি যথেষ্ট বড় হয়েছি। ঠিক বয়সে বিয়ে হলে এতদিন আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিয়ে দিতে পারতাম। এটা মানত না। বাচ্চারা চায়নি স্বামী স্ত্রী হতে, ওরা ভাই বোন হতে ইচ্ছুক। তাই তো আমাদের কারোরই ঠিক সময় বিয়ে হয়নি। তাকবীর ঠোঁটে দাঁত চেপে হাসি থামানোর চেষ্টা করলো যথাসম্ভব। স্তব্ধ হয় এলিজাবেথ। পরিবর্তন হলো চেহারার রং, স্বর। আপনি জানেন আপনি আমার বিশ্বাসের ঠিক কত বড় জায়গা দখল করে নিয়েছেন, ভালো মানুষ। আবেশিত দৃষ্টিতে তাকায় তাকবীর, দৃষ্টি স্থির, কণ্ঠে নমনীয়তা। ঠিক এভাবেই একদিন পুরো তুমিটাকে নিজের দখলে নিয়ে যাব। যদি না পারেন? ফোঁস নিঃশ্বাস ফেলে তাকবীর। ঘুরে তাকালো উতাল পাতাল ঢেউর সমুদ্রে। অভিব্যক্ত শূন্য, কণ্ঠে নেই প্রাণ। নিস্তব্ধভাবে আওড়ালো, ভাসিয়ে দেব নিজেকে, বিলীন হয়ে যাব বিচ্ছেদের দহনে। গা কেঁপে ওঠে এলিজাবেথের। হই হারিয়ে তড়িঘড়ি করে বলল, কি বলছেন এসব? ডোকগিলার মতো হজম করে নিল তাকবীর নিজের অব্যক্ত বেদনার বাণী। চলো গিয়ে বসি। বিচের মধ্যে সুন্দর করে ডেকোরেট করা এক অতি রোমাঞ্চকর পরিবেশ। সাদা সফেট চাদর বিছানো সাদা চিকচিকে বালিতে, তার উপর নানা রকমের স্ন্যাক্স, জুস, কেক আর একটা গিটার, সব মিলিয়ে সুন্দর করে সাজানো। সাথে যুক্ত হয়েছে গোছা গোছা সাদা গোলাপ। এবার আর লাল গোলাপ আনেনি তাকবীর। এলিজাবেথ এতক্ষণ এগুলোতে তেমন খেয়াল করে দেখেনি। এখন দেখতে পেয়ে চোখ ছানা বড়া হয়ে যায়। ঠোঁট গোল করে তাকায় তাকবীরের দিকে। কখন করলেন এগুলো? তাকবীর নিশ্চুপ। এলিজাবেথ আবারও বলল, আপনার সাথে কাটানো প্রতিটা মুহূর্তই মনে হয় আগে থেকেই কত শখ করে সাজানো সব কিছু। নিঃশব্দে হাসে তাকবীর। হঠাৎ আনমনে বিড়বিড় করতে থাকে, আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পেছিয়েছি তোমায় নিয়ে যাব বলে। কর্ণপাত এড়ায় না এলিজাবেথের। চকিত তাকবীরের দিকে ফিরে তাকালো। বাচ্চা সুলভ গলায় আবদার করলো, একটা গান শোনান না। বেশি জোর করতে হয়নি তাকবীরকে। অমায়িক হেসে গিটার হাতে তুলে নিল তাকবীর। তাল তুলে গিটারের সাথে সুর দেয়। আজও হায় রিক্ত শাখায় উতারি বায় জুড়ছে নিশিদিন, আসেনি দখনো হাওয়া গজল গাওয়া মৌমাছি বিবল। আসেনি দখনো হাওয়া গজল হাওয়া মৌমাছি বিবল, বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিসনে আজি দোল। মুগ্ধতায় দাদিয়ে যায় এলিজাবেথের অন্তঃকরণ। দুহাতে তালি দিতে থাকে। অসম্ভব সুন্দর আপনার গানের গলা। পেরিয়ে গেল আরও কিছু মুহূর্ত অপ্রাসঙ্গিক বাক্য আদান প্রদানে। হঠাৎ ভেসে এলো তাকবীরের গদগদে কণ্ঠ, এক্ষুনি চলো, এক্ষুনি চুল বাঁধো।
এলিজাবেথ জুস খাচ্ছিল। ওর সামনের চুলগুলো প্রিন্টেস্টিক ক্লো ক্লিপার দিয়ে আটকানো ছিল, তাও বাতাসের তোরে এলোমেলোভাবে উঠছিল অবাধ্যকতার পরিচয় দিয়ে। এলিজাবেথ ঠোঁট ভেঙে তাকবীরের দিকে তাকালো, চুপসানো গলায় বলল, কেন? তাকবীরের তৎক্ষণাৎ জবাবে এই এলোমেলো চুলগুলো ঝড় তুলে দিচ্ছে ভিতরে। খানিকটা লজ্জা পেল এলিজাবেথ, মাথা নিচু করে ফেলল। পার হলো কিছু মুহূর্ত নীরবে। তাকবীর শুধু তাকিয়ে থাকে। আপনি যেভাবে সারাক্ষণ তাকিয়ে থাকেন, ক্লান্ত হন না? হাঁটুতে কনুই ঠেকিয়ে গালের নিচে হাত রাখা অবস্থায় বসা ছিল তাকবীর। সেভাবে উত্তর দিল, চোখে মাঝে সাঝে ক্লান্তির ছাপ আসলেও মনে আসে না। একটা গভীর সান্ত্বনার মুহূর্ত, যেখানে সমস্ত দুঃখ, উদ্বেগ ও যন্ত্রণা সময়ের সাথে প্রশমিত হয়ে যায়। সেই মুহূর্তে মনে হয় অনেক কঠিন সময়ের পর অবশেষে একটু শান্তি ও স্বস্তি মিলছে, যা তাকে আবার নতুন করে জীবনের উদ্দেশ্য ও শক্তি দেয়। অনুভূতিটিও হতে পারে অব্যক্ত, কিন্তু তার মধ্যে এক ধরনের তৃপ্তি এবং মানসিক শুদ্ধতার অনুভূতি থাকে। এলিজাবেথের নিজেরও মাঝে মাঝে খারাপ লাগা কাজ করে প্রতি ক্ষণে ক্ষণে এইভাবেই তাকবীরের অনুভূতিকে এড়িয়ে যেতে। জীবনটা এমন কেন? আমাদের চাওয়া অনুযায়ী খুবই জিনিসই পেয়ে থাকি আমরা, কেন? আমাকে রাশিয়া নিয়ে চলুন না। সোজা হয়ে বসলো তাকবীর, গম্ভীর স্বরে জানতে চাইল, কেন? এলিজাবেথের কণ্ঠে আকুলতায় ঠাসা, সবেগে আওড়ালো, আমি মমকে খুঁজে বের করতে চাই। আমার বিশ্বাস মম এখনো বেঁচে আছে। তাকবীর কিছু বলতে যাবে, তখনই ভেসে আসে কর্কশ শব্দ, যেন যুদ্ধে হুঁশিয়ার। তাকবীর উঠে দাঁড়ায়, দৃষ্টি নিক্ষেপ করে সমুদ্রে। ওর পিছন পিছন এলিজাবেথও উঠে দাঁড়ায়। তাকবীরের কপালে ভাঁজ সংকুচিত হলো, জিভ দিয়ে ঠোঁট ভেজালো। চিন্তিত ভাব। 4টি বড় বড় ফ্রিগেট বোট এদিকেই আসছে। তাকবীর এলিজাবেথকে নিজের আড়ালে নিয়ে যায়। এলিজাবেথকে পিঠ দিয়ে আড়াল করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সামনে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে খারাপ কিছু হতে চলেছে। তাকবীর আজ পুরো বিচটা কিনে নিয়েছে একান্ত মুহূর্ত কাটানোর জন্য, সুতরাং কোনো পর্যটকে আসার সম্ভাবনা একেবারেই নগণ্য। ভাবনার ভিতরেই ফ্রিগেট বোটটি এসে পাড়ে থামে। মুহূর্তের মধ্যে এক ঝাঁক পাখির মতো কালো পোশাকধারী লাফিয়ে নেমে ওদের দিকেই তেড়ে আসতে থাকে। তাদের চোখে হিংস্রতা, হাতে অস্ত্র। অভ্যন্তর শিউরে ওঠে এলিজাবেথের। খামচে ধরে তাকবীরের শার্ট। আকস্মিক তাকবীর এলিজাবেথকে অবাক করে দিয়ে ঝড়ের বেগে দৌড়ে গেল সামনে, যেন যান্ত্রিক মেশিন। সুইচ অন করার সাথে সাথে চলতে শুরু হয়েছে। চোখের পলকে দুজনকে বালির ওপর শুইয়ে দিল তাকবীর। এলিজাবেথের দিকে তেড়ে আসা সকলকে একে একে করে মাটিতে লুটিয়ে পড়ছে। তাকবীর নিপুণভাবে প্রতিহত করছে সকল ঘাতকদের। ঢেউর মতো একের পর এক আক্রমণ আসছে, আর তাকবীর প্রতিবার তার ধীরতাকে ঢালের মতো ব্যবহার করছে। রক্তে সিক্ত হচ্ছে সাদা বালি। সাদা ঝকঝকে বালির রং পরিবর্তিত হয়ে রেড ক্লেতে পরিণত হচ্ছে। তবুও পিছু হটে না তাকবীর। কেঁপে উঠল এলিজাবেথ তাকবীরের হুঙ্কারে। তোরা ভুল জায়গায় এসেছিস। এলিজাবেথ স্তব্ধ ছেয়ে যায়। চিনতে পারছে না এই তাকবীরকে। এই এক অন্য তাকবীর, সমুদ্রের হিংস্র এবং চোখে সাহসের আগুন। এত উগ্র আচরণ, এত ভয়ঙ্কর মুখভঙ্গি। কমতে থাকে সৈন্য সংখ্যা। ইমিগ্রেশনে দাঁড়িয়েছিল রিচার্ড আর লুকাস। আজ ইতালি ব্যাক করেছে তারা। হঠাৎ করে রিচার্ডের হাতের ঘড়িতে রেড অ্যালার্ট দিতে থাকে। চোখে মুখে হিংস্রতার ছাপ ভেসে ওঠে গ্যাংস্টার বসের। লাগেজ ফেলে উন্মাদের মতো এক্সিটের দিকে যেতে থাকে। তাজ্জব বনে যায় লুকাস। পেছন থেকে চেঁচালো, বস কোথায় যাচ্ছেন? বিপদ। বিপদ, এই একটা শব্দ শুধু উচ্চারণ করলো রিচার্ড। শোনামাত্র লুকাস নিজেও সচল হয়ে গেল। নিজের কাজে বেরিয়ে পড়লো তৎক্ষণাৎ। হঠাৎ পেছন থেকে ভেসে আসলো এলিজাবেথের চিৎকার। চকিতে পেছন ফিরে তাকবীর যেন কি হারিয়ে গেল। একজন তাকবীরের মারামারির সুযোগ বুঝে গিয়ে আক্রমণ আনে এলিজাবেথের উপর। চেপে ধরে এলিজাবেথের চুলের মুঠি। ব্যথা কুকরিয়ে নাক মুখ কুঁচকে রেখেছে এলিজাবেথ। ইতিমধ্যে অর্ধেক সৈন্য সংখ্যা কাবু হয়ে গিয়েছে। তাকবীর একাই ওদিকের সাথে লড়াই করেছে। তাকবীরে তাকালো এলিজাবেথের ব্যথার্তর মুখে। পরপর তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে মুষ্টিবদ্ধ হাতের দিকে। গভীর নিকষ কালো চোখ ফুটে উঠল ক্রোধের আগুন। নিচে পড়ে থাকা একটা কাচের বোতল তুলে নিল তাকবীর। অতঃপর হাঁটুতে এক বাড়ির মাধ্যমে ঠিক মাঝ বরাবর ভেঙে ফেলল। ভাঙা বোতলের অংশ তীক্ষ্ণ অস্ত্র বানিয়ে দ্রুত ঘূর্ণিতে ছুঁড়ে মারল মুষ্টিবদ্ধ হাতে। চামড়া ভেদ করে কাচের সরু অংশ মাংসে বিঁধে যায়। রক্তাক্ত হাত চেপে ঘাতকটি বসে পড়ল। তাকবীর ছুটে গেল এলিজাবেথের কাছে। জবুথবু করে কাঁপতে থাকে এলিজাবেথ। ভেতরে ঘূর্ণিঝড় অনুভূত হচ্ছে তার এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে। কই মাছের প্রাণ এত সহজে মরে না।
আহত ঘাতকরা আরও তেড়ে আসে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আবারও। 5-6 জন ঘিরে ধরল ওদের। তাকবীর কৌশলে এলিজাবেথকে আড়াল করে সকলের মোকাবেলা করতে থাকে। সমুদ্রের ঢেউর গর্জনের সঙ্গে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। হঠাৎ পেছন থেকে একজন তেড়ে আসে এলিজাবেথের দিকে ছুরি নিয়ে। এলিজাবেথ দুহাতে মুখ চেপে ধরে চিৎকার করে উঠল। কোনো রকম যন্ত্রণা অনুভব না হওয়ায় কাঁপা কাঁপা হাতগুলো মুখে থেকে সরায় এলিজাবেথ। চোখ মেলে তাকাতেই সামনের দৃশ্য অবলোকন হলে গা শিউরে ওঠে এলিজাবেথের। মুখে হাত চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তাকবীর এলিজাবেথের পেটের দিকে অগ্রসর হওয়া ধারালো ছুরিটা নিজের হাতে চেপে ধরে রেখেছে। গলগলিয়ে রক্ত পড়ছে হাত থেকে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে সামনের ঘাতকের দিকে। পরপর পেট বরাবর এক লাথিতে ফেলে দিল তাকবীর ঘাতককে। আবারও তেড়ে আসে এক ধারাশয়ী আক্রমণ। প্রত্যেকটা আঘাতই আসছে শুধু এলিজাবেথের উপর। পেছন থেকে আরেকজন ছুরি নিয়ে দৌড়ে আসছে এলিজাবেথের দিকে। তাকবীর একটানে এলিজাবেথকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ঘুরিয়ে ফেলে। ছুরি গিয়ে বিঁধে তাকবীরের বাহুতে। রক্তে ভিজে যায় সমস্ত শার্ট, তবুও দুর্বল হয় না তাকবীর। লড়তে থাকে। এত চেষ্টা করেও এলিজাবেথকে রক্ষা করতে পারেনি তাকবীর। মারামারির এক পর্যায়ে লাঠির আঘাতে এসে লাগে এলিজাবেথের মাথায়। গ্রীব্বা বেয়ে বেয়ে লাল তরল ঝরতে থাকে। থমকে যায় তাকবীরের দুনিয়া এলিজাবেথের মাথায় চেপে রাখা হাত সামনে আনতে। এতক্ষণে নিজেকে খুবই দুর্বল অনুভূত হচ্ছে। চোখে যন্ত্রণা আর সাহসের এক অদ্ভুত মিশ্রণে এলোমেলো হয়ে টলে যেতে থাকে তাকবীর। চুলের ফাঁক গলিয়ে গলিত রক্ত ঝরতে থাকে এলিজাবেথের। নিজের রক্ত তোয়াক্কা না করে এলিজাবেথের রক্ত দেখে বিচলিত হয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে তাকবীর ওকে শক্ত করে। চোখের সামনে একটা বড় দুঃস্বপ্ন ফিরে আসছে যেন। শরীর ছেড়ে দেয় এলিজাবেথ তাকবীরের বৃক্ষপটে। নিজের শরীরেও আস্ত হারাতে থাকে তাকবীর। অসাড় হয়ে আসে সর্বাঙ্গ। লুটিয়ে পড়ে দুজনে। ঘাতকেরা তখন একের পর এক আঘাত করতেই থাকে তাদের উপর। তাকবীর শেষ মুহূর্ত পর্যন্ত এলিজাবেথকে রক্ষা করে যায়। একটা আঘাতও আসতে দেয়নি এলিজাবেথের উপর। বিরতিহীনভাবে পিঠের উপর লাঠি দিয়ে আঘাত করছে ঘাতকেরা। চোখের সামনে সবকিছু আঁধার হতে থাকে তাকবীরের। নিভে আসে চোখের পাপড়ি জোড়া। পেছনে সূর্য ডুবতে থাকে আর ঢেউ গর্জন করতে করতে যেন ঘোষণা দিচ্ছে যে অপূর্ণ প্রেমের অপূর্ণতা। সহসায় মিলে যায় চোখের পাপড়ি জোড়া। ঠিক তখনই প্রদীপ শিখার ন্যায় আশার আলো জ্বলে উঠল। সমুদ্রের পাড়ে বাতাসের তীব্র গর্জন। ঢেউর তালে এক দুর্দান্ত দৃশ্য ফুটে ওঠে। আকাশের সূর্য সোনালি আভা ছড়িয়ে নিচ্ছে আর সমুদ্রের জল যেন তার প্রতিফলন হয়ে ঝলমল করছে। ঠিক সেই মুহূর্তে আকাশে ভেসে আসে একটি হেলিকপ্টার। তার বিশাল পাখা বায়ু কেটে এদিকেই আসছে। পাইলট তার দক্ষ হাতে মিশ্রণভাবে হেলিকপ্টারটি নামায় সমুদ্রের তীরবর্তী বালির ওপর। উদয়মান হলো এক সুঠাম দেহের অধিকারী মানবের। হেলিকপ্টারের ল্যান্ডিং স্কেডে পা দিয়ে দাঁড়িয়ে আছে যেন অধিক তারা কখন নামবে। বিশাল আকৃতির পাখায় ঘূর্ণিতে সেট করা চুলগুলো গতিহীন। সমুদ্রের পাড়ে উপস্থিত হয় এক অজানা শক্তি। ধীর সংকল্পে প্রতীক। সমুদ্রের তীরে পা রেখে এক ঝলকে প্রতীয়মান করে রিচার্ড তার প্রশিক্ষণ এবং সাহসিকতা। এন্ট্রি হয় হিরোরূপী ভিলেনের। রিচার্ডও কোটের ভেতরের দুই পাশের পকেট হতে দুটি গান বের করে পাখির মতো দুপাশে হাত ছড়িয়ে এক নাগারে শুট করতে থাকে। চেহারা শক্ত, সুরক্ষিত আর চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাসের আভা। একে একে করে ঘায়েল করতে থাকে সকল ঘাতকদের। পাল্টা আক্রমণের সময় অবধি পায়নি কেউ। তাকবীরের পাশ বিছিয়ে যায় লাশে। তাকবীর এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে রিচার্ডের দিকে। রিচার্ডের শ্যুট করতে করতে সামনে এগিয়ে আসে। নিজের কাজে অটল থাকা অবস্থায় এক পলক পাশ ফিরে তাকালো তাকবীরের দিকে, নিস্তেজ এলিজাবেথের দিকে। অতঃপর দক্ষ হাতে অনড়ভাবে শ্যুট করতে করতে বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে চেঁচিয়ে বলল, স্টপ স্টেয়ারিং অ্যাট মি ইডিয়েট, গেট হার ইন দ্য হেলিকপ্টার। চকিতে হতচেতন হয়ে ফেরে তাকবীর তাৎক্ষণিকভাবে অচেতন এলিজাবেথকে কোলে তুলে নিল। এগোতে থাকে হেলিকপ্টারের দিকে। রিচার্ডের গানের গুলি শেষ হয়ে যায়। তখনও একজন বেঁচে ছিল। খালি হাতে হিংস্র প্রাণের মতো হামলে পড়ল রিচার্ড। বুকের ওপর হাঁটু দিয়ে চেপে ধরে শক্ত মুষ্টিবদ্ধ হাতে আঘাত করতে থাকে মুখে। শরীরের সকল তেজ হাতে ঢেলে দিয়েছে। এ যেন আরেক ভয়ঙ্কর দৃশ্য। তাকবীর হেলিকপ্টারের সিটে এলিজাবেথকে শুইয়ে দেয়। বিস্মিত চোখে তাকায় রিচার্ডের দিকে, ওর উন্মাদনার দিকে। পাইলট রিচার্ডের জন্য অপেক্ষা করতে থাকে। তবে সে যে বিধ্বংসী ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে, এত সহজেই কি তা শেষ হবে? উপায়ন্তর না পেয়ে পাইলট আহত তাকবীর আর এলিজাবেথকে নিয়েই ফ্লাই করে। দৃষ্টিশূন্য না হওয়া পর্যন্ত তাকবীর চেয়ে দেখতে থাকে রিচার্ডের মধ্যে সেই নরখাদকটাকে, যেটা ধ্বংসযজ্ঞের ফুর্তিতে মেতে উঠেছে।
দ্বীপের কাছের একটা হসপিটালে ব্যক্তিগত হেলিকপ্টারটি ল্যান্ড করানো হয়। রিচার্ডের কথা অনুযায়ী লুকাস আগে থেকেই সব বন্দোবস্ত করে রেখেছিল। নার্সরা স্ট্রেচার নিয়ে দাঁড়িয়েছিল। চটজলদি ওরা হেলিকপ্টার থেকে এলিজাবেথকে নামিয়ে নিয়ে যেতে থাকে। তাকবির নিজেও যথেষ্ট আহত, এখনও রক্ত ঝরছে, তবুও পিছু পিছু ছুটে গেল। পাইলট পেছন ফিরে অদ্ভুত দৃষ্টিতে তাকবীরের দিকে তাকায়। বিদেশি সংস্কৃতির কাছে পুরুষ মানুষের কান্না খুবই ক্রিঞ্জ। পুরোটা সময় তাকবীর এলিজাবেথের মাথার কাটা অংশ হাতে নিয়ে চেপে ধরে রেখেছিল রক্তপাত ঠেকাতে, আর পুরুষ বৈশিষ্ট্য থেকে বেরিয়ে নিগুড় অনুভূতির জোয়ারে ভেসে কেঁদেছে। হাসপাতালের শীতল করিডোর বাতাস থমকে আছে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের ভার যেন সেখানে জমে আছে। ভেতরে চলছে বাঁচার একমাত্র উৎসের চিকিৎসা। বাইরে বসে আছে এক পাগল প্রেমিক, নিঃস্ব, অসহায়। তাকবীরের চুল এলোমেলো হয়ে আছে, চোখ ফুলে লাল হয়ে একাকার, অশ্রু শুকিয়ে লবণের দাগ ফেলা হয়েছে গণ্ডে। চাতক পাখির মতো ছটফট করছে তাকবীর, হাতের আঙুলগুলোও ক্রমাগত মুঠো করে আবার খুলছে। বারবার উঠে দাঁড়ায় তাকবীর, ভেতরে এলিজাবেথের কাছে যেতে থাকে, কিন্তু প্রতিবারই সাদা পোশাকের নার্স থামিয়ে দেয়। কাতর চোখে কাচের দরজার দিকে তাকিয়ে থাকে, যেখানে তার প্রাণ পাখির চিকিৎসা চলছে। তাকবীরকে জোর করে একজন নার্স এসে মাথায় আর হাতে ব্যান্ডেজ করিয়ে দিয়ে যায়। শরীরের প্রতিটি জায়গায় ব্যথায় টনটন করছে, তবুও জ্বলছে শুধুমাত্র মনের দহনে। করিডোরের এক কোণায় নিজেকে গুটিয়ে নিয়ে মেঝেতে স্থান দখল করে নেয়, শূন্য দৃষ্টিতে নেয় প্রাণ। হঠাৎ একটা লম্বা ছায়া এসে পড়লো তার সামনে। মাথা তুলে তাকবীর ডক্টরকে দেখতে পেয়ে লাফিয়ে উঠে দাঁড়ায়। ডক্টর, আমার ওয়াইফ? দুঃখিত, আপনার ওয়াইফ কোমায় চলে গিয়েছে। তাকবীর হঠাৎ করে নিজের চুল মুঠো করে ধরে, দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে অস্পষ্ট স্বরে আওড়ায়, প্রাণ আছে? ডক্টর চোখ ছোট করে ফেললো তাকবীরের এহেন কথায়। পরপর প্রফেশনালি হ্যান্ডেল করতে চাইল। হ্যাঁ, দেখুন, সৃষ্টিকর্তার কাছে প্রে করুন, যে কোনো সময় মিরাকেল হতে পারে। লম্বা শ্বাস ছাড়ে তাকবীর, বলল, এইতেই হবে, অন্তত বেঁচে থাকার উৎসটা তো কাছে থাকবে। দৃশ্যপট লাস ভেগাসের একটি ক্যাসিনোর বেসমেন্টে। অন্ধকার ক্যাসিনোর বেসমেন্টে ঘন অন্ধকার, আর ভেজা বাতাসে ভেসে বেড়াচ্ছে আতঙ্কের গন্ধ। ধুলোর স্তব আর ভাঙা টেবিলের নিচে মোমবাতির ক্ষীণ আলোয় কেবলই দুর্বল মানুষগুলোর মুখকে আরও ফ্যাকাশে করে তুলছে। তাদের হাত পা শক্ত রশিতে বাঁধা, আর ঠোঁটের কোণে জমে থাকা রক্ত আর অশ্রু তাদের অসহায়তার সাক্ষী। মেঝেতে ধপধপ শব্দ তুলে এগিয়ে আসছে এক বিভীষিকাময় মানব। বাম হাতে ঝুলছে মৃত্যুর বাহন বন্দুক, ভারী, ধারালো এবং নৃশংসতার প্রতীক। তার চোখে লালচে দীপ্তি, এ যেন রক্তের নেশা অন্ধ হয়ে গিয়েছে। প্রতিটি পদক্ষেপে বন্দীদের শ্বাস ভারী হয়ে নির্গত হচ্ছে। একটি শীতল বাতাস তাদের চামড়া ছিদ্র করে প্রবেশ করে যাচ্ছে। কেউ ফিসফিস করে প্রার্থনা করছে, কেউ চিৎকার করে উঠে বলছে, আমাদের ছেড়ে দাও। কিন্তু এই নরখাদক মুখে এক ভয়াবহ বিকৃত হাসি রেখে ক্রমশ তাদের দিকে এগিয়ে যাচ্ছে। লুকাস এসে রিচার্ডের পাশে দাঁড়ালো, নত দৃষ্টি নিবিষ্ট করে নিচু স্বরে বলল, বস, অ্যালেক্সকে কে জানি ওর ম্যানশনেই মেরে ফেলে রেখে গেছে। গ্রীবা বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো লুকাসের ওপর। রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎ বেগে চাহানো দেখে 2 কদম পিছিয়ে গেল লুকাস। রিচার্ডের নীল চোখ থেকে আগুন অগ্নুৎপাত হচ্ছে। পিঠমোড়া ভান দিয়ে মেঝেতে ফেলে রাখা কিট সমতুল্য বস্তুদের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য সব স্থির। বন্দুকটা উপরে উঠল, আলো মোমবাতির ওপর পড়ে এবং প্রতিফলিত হয় সেই ধাতব বন্দুকের ধারালো কিনারা। তারপর এক মুহূর্তের নিস্তব্ধতা, এবং সারা ঘরে ছিটকে পড়ে এক ভীতিকর চিৎকারের প্রতিধ্বনি। হাসপাতালের শীতল আলোয় সাদা চাদরে মোড়া একটি বেড, যেখানে শুয়ে আছে এলিজাবেথ, নিঃশেষিত যেন এক মৃতপ্রায় পাখি। চারদিকে মনিটরের অস্পষ্ট বিপ বিপ শব্দ। অক্সিজেন মাস্কের নিচে তার মুখটা ক্রমশ ফ্যাকাশে। ঘরের বাতাস ভারী, শোক আর উৎকণ্ঠার জমাট বেঁধেছে। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে তাকবীর, অতি ক্ষীণ অবস্থায়। মাথার সাদা ব্যান্ডেজের ওপর লাল ছোপ ছোপ রক্তের দাগ, মুখে বিভ্রান্তি, বুকের ভেতর অগ্নি। হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করতে থাকে তাকবীর, চিৎকার করে বারবার বলতে থাকে, আমাকে ওর কাছে যেতে দাও প্লিজ। কিন্তু ডাক্তার আর নার্সরা শক্ত হাতে ওকে আটকে রেখেছে। তাকবীরের পাগলামি বাড়তে থাকে, দর্শনের শক্তি ভর করেছে শরীরে। সকলকে হাত দিয়ে ছুঁড়ে ফেলে সামনে এগোনোর চেষ্টা করে, কিন্তু ডাক্তাররা টেনে ধরেছে। কাঁদছে তাকবীর, চোখ থেকে অজরে জল গড়িয়ে পড়ছে, গলার স্বর ভেঙে গিয়েছে ততক্ষণে। অজরে চেঁচাতে থাকে, আমি আমার অ্যালোকেশকে একবার দেখতে চাই, শুধু একবার। ডাক্তাররা শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ। তাকবীর মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে, মাথা নিচু করে কাঁদতে থাকে, আমি তোমাকে ছেড়ে যেতে
দেব না এলোকেশি, দেব না যেতে। এটা কিছু মুহূর্ত আগের ঘটনা। এটা এলিজাবেথের বেডের পাশে দাঁড়িয়ে আছে তাকবীর, অপেক্ষা করছে ওর জ্ঞান ফেরার। ক্ষত তেমন গাঢ় না, 3টে সেলাই লেগেছে শুধু। তখনও ডাক্তারের সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল তাকবীর। তখন ওর মুখের অবস্থা দেখার মতো ছিল। 20 মিনিট ধরে একটানা দাঁড়িয়ে আছে তাকবীর, শরীরে আর বিন্দু পরিমাণও শক্তি পাচ্ছে না। তবু অটল, ছটফট করছে মন আর শখের নারীর মুখ থেকে কথা শোনার জন্য। ডক্টর যতই বলুক সব ঠিক আছে, চিন্তামুক্ত হতে পারছে না তাকবীর। কিছু মুহূর্ত পর পিটপিট করে চোখ খোলে এলিজাবেথ। চোখের সামনে এখনও সব অস্পষ্ট। ঝাপসা চোখে প্রথমে অবলোকন হলো তাকবীরের করুণ চাহনি, কাতরায় ঠাসা মানুষটার কৃষ্ণ গহ্বর। এখনই বুঝি পড়ে যাবে লোকটা। চোখে চোখ পড়তেই মস্তিষ্ক সজাগ হতে থাকে এলিজাবেথের। এলিজাবেথের দুর্বল ভাঙা কণ্ঠে সহসা এক উচ্ছ্বলিত শিখা প্রজ্বলিত হলো ভিতরে। আর ধরে রাখতে পারল না নিজেকে, ছেড়ে দিল শরীর। হাঁটু ভেঙে বসে এলিজাবেথের বেডের পাশে, 2 হাতের আঁচলে চেপে ধরে এলিজাবেথের স্লাইন যুক্ত হাত। ঠেকালো ললাটে, আবারও কাঁধ বাদ ভাঙে কান্না। ভিজে যায় এলিজাবেথের হাত, প্রকম্পিত হচ্ছে তাকবীরের কম্পনে। যত্ন দেখেছে, ভালোবাসা দেখেছে, তবে এটা একদমই নতুন। এটা প্রথমবারের মতো তাকবীরের শরীরে স্পর্শ করলো এলিজাবেথ আগ বাড়িয়ে। হাত রাখলো তাকবীরের ললাটে, আঙ্গুল চালালো চুলের ভাঁজে। আপনি কাঁদছেন কেন? আমি ঠিক আছি তো ভালো মানুষ। নিশ্চুপ তাকবীর, শুধু হয় বর্ষণ। অস্থির হলো এলিজাবেথ। ঠিক আছি তো ভালো মানুষ। এবারও নিঃশব্দ। ছেলেরা ওইভাবে কাঁদে? এবার গিয়ে মাথা তুলে তাকবীর, তখনও কাঁপছে পাপড়ি জোড়া। বেজা গলায় আওড়ালো, বিশ্বাস হয় না পুরুষও কাঁদে। কখনো দেখেছো কোনো পুরুষকে ভরা হসপিটালে হাউমাউ করে কাঁদতে? হ্যাঁ, আমি কেঁদেছি, শুধু তোমার জন্য। আর সেই ভাগ্যবতী নারী যার জন্য আমি বেদনায় ভেসেছি, সেই নারী তুমি, আর কেউ নও। তুমি আমার অ্যালোকেশি। আমার প্রেমে নিজেকে সঁপে দাও, আমার নিবেদন গ্রহণ করো। শেষ লাইনটি ভেতরেই চেপে রেখে দিল তাকবীর। এলিজাবেথ বাক্য হারায়, শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গে খেলে গেল। এ যেন চাপ দিয়ে ধরে রেখেছে কণ্ঠনালীতে। তাকবীর উঠে বসলো ওর পাশে, ছাড়েনি হাত। বেজা গলায় কোমলতা বলল, এই নশ্বর পৃথিবীতে অবিনশ্বর হওয়ার কোনো তৃষ্ণা নেই আমার। আমি শুধু চেয়েছি যতটুকু সময় পাই সে সময়টুকু তোমার সঙ্গেই কাটাতে। হোক তা 1 দিন, হোক 2 দিন। তোমার সাথে প্রতিটি মুহূর্তে হারিয়ে যেতে চাই, যেখানে শুধুই আমরা। প্রতিটা মুহূর্তের পূর্ণতা খুঁজে পেতে চাই। সব ভুলে তোমার মধ্যে মজেছি আমি। তুমি হারালে আমি নিঃস্ব। আপনার কথায় আমি ভাষা হারিয়ে ফেলি প্রতিবার। ম্লান হাসলো তাকবীর এলিজাবেথের ভোলাবালা চেহারা দেখে। হঠাৎ করে দৃষ্টি শক্ত হয় এলিজাবেথের। গম্ভীর কণ্ঠে বলল, আপনি এত মারামারি জানেন কিভাবে? তোমার জন্য আমার যেখানে সেখানে হুটহাট যুদ্ধের ঘোষণা? আমি বুঝলাম না বস, ওই দিন আপনার উপর হামলা কি করলো, আর আজকে অ্যালেক্সকেই মারলো কে? আর ওর লোকেরাই বা জানলো কিভাবে এলিজাবেথের কথা? সব কিছু খুবই রহস্যময় লাগছে। গাড়ি চালাতে চালাতে বলল লুকাস। রিচার্ড কোনো প্রত্যুত্তর করে না, সিটে গায়ে নিয়ে চোখ বুজে রেখেছে। লাস ভেগাস পাপের নগরী নামে অতি পরিচিত। বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় পাপ আড্ডা হয় আমেরিকার বড় শহর লাস ভেগাসে। অ্যালেক্স লাস ভেগাসের একজন কুখ্যাত মাফিয়া। রিচার্ডের সাথে রেষারেষি শুরু হয় আজ থেকে আরও 4 বছর আগে। ইস্যু ড্রাগস। অ্যালেক্সের ড্রাগসের বিশাল বড় একটা চালান যেত ইতালি। তবে রিচার্ডের জন্য একসময় তা বন্ধ হয়ে যায়। সম্মুখীন হতে হয় লসের। পুরো ইতালিতে শুধু রিচার্ডের বিজনেসই চলত। সে থেকেই ক্ষোভ। তবে এখানে এখনও অনেক কিছু অস্পষ্ট। কে কলকাঠি নাড়াচ্ছে আড়াল থেকে? অ্যালেক্সের পক্ষে কখনোই সম্ভব নয় জানা রিচার্ড যে এখন সান ফ্রান্সিসকোতে আছে। আর এলিজাবেথের ওপরই আক্রমণ কেন হলো? 1000টা প্রশ্ন, রহস্য, ষড়যন্ত্র। ওই দিকের কি অবস্থা? সোজা হয়ে বসলো রিচার্ড। লুকাস কথার মানে বুঝতে না পেরে আবার জিজ্ঞাসা করলো, জীবস? কেন যেন মুখে কথা আটকে আসছে রিচার্ডের। বলতে চেয়েও বলতে পারছে না। এই ক্রোধ ঝাড়লো লুকাসের ওপর। ধমক দিয়ে চেঁচিয়ে বলল, হসপিটালের ইডিয়েট। হাসি পেল লুকাসের। তবে এখন হাসাও পাপ। ঠিক আছে, এখন মেয়ে মানুষ তো অল্প আঘাতেই একদম টলে গিয়েছে বলে কিছু মুহূর্ত আগের ফুটেছে তুলে ধরল লুকাস রিচার্ডের সামনে।
রিচার্ড ব্রু কুঁচকিয়ে তাকায় ট্যাবের দিকে। এটা সেই সময়কার ফুটেজ যখন তাকবীর পাগলামি করছিল, কান্না করছিল এলিজাবেথের জন্য। কপালে বিরক্তকর ছাপ ফুটে উঠল রিচার্ডের। বলল, এভাবে কান্না করার কি আছে? স্ট্রেঞ্জ। লুকাস স্মিথ হাসে, এক হাসিতে ভুলে যায় পাশের মানুষটাকে। ড্রাইভ করতে করতে বলল, এটাই ভালোবাসা বস, আপনি বুঝবেন না। মানুষ যখন কাউকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে তখন তাকে হারানো ভয় এভাবেই কাঁদে। আমিও তো কত আমার সুইটির জোর ঠাস। রেড ওয়াইন নামক নাইট ক্লাব, একটা অন্ধকার গুটগুটে ফাঁকা রুম। ভেতরে রয়েছে গ্যাংস্টার রিচার্ড কার্নাথ, যার মনে এক অবিশ্বাস্য দুঃখ এবং ক্রোধ। অজানা এক দহনে পোড়া হৃদয় নিয়ে ক্রস প্রাঞ্চে অনবরত ঘুষি ছুড়ে যাচ্ছে। প্রতিটি আঘাত যেন রিচার্ডের বেদনা আরও গভীর হয়। তবে এই যন্ত্রণার সাথে যুদ্ধ করে যাচ্ছে রিচার্ড অনড়ভাবে। তবুও নিজের তুচ্ছ অনুভূতির কাছে আত্মসমর্পণ করতে রাজি নয়। এক কঠিন দ্বন্দ্বের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এমন এক লড়াই যেখানে জিততে পারলেও শান্তি মিলবে না। হিংসা নামক এক দাবানলে জ্বলছে, সে জ্বলে পুড়ে যাচ্ছে অনন্ত কোষ। পাশেই চুপসানো মুখ নিয়ে বসে আছে লুকাস, পায়ে ব্যান্ডেজ করা। এবারের পর থেকে সে ঠিকঠাকভাবে মুখে লাগাম টানবে। হঠাৎ রাশবরি আওয়াজে চেঁচালো রিচার্ড, নেক্সট ফ্লাইট কখন? দুই প্রান্তে দুই মানব, তাদের পথ এক, কিন্তু চলার ধরন ভিন্ন। একজনে পা ধরে থাকে শান্তির পথে, যেখানে নরম শব্দে গন্তব্য পৌঁছানোর আশা। অন্যজনের পথ বেয়ে অন্ধকার উত্তেজনা, যেখানে প্রতিটি পদক্ষেপ সংগ্রাম। তাদের বৈশিষ্ট্য আলাদা, একজনের হৃদয়ে প্রেম, অন্যজনের মনে ক্রোধ। এই দুই মানব যেন দুটি ভিন্ন দুনিয়া, যেখানে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষ করে, কিন্তু একত্রে তারা পৃথিবীকে বুঝতে শেখে। তাদের লক্ষ্য এক। আজ এই পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি।